আমাদের সকলের আজ খুব বিশেষ একটি দিন। আজ আমরা রবীন্দ্রসঙ্গীত বিশারদ এবং গুরু শ্রদ্ধেয় শ্রী প্রসাদ সেনের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত করছি এই বিশেষ অনুষ্ঠান সোহিনীর পক্ষ থেকে। তাই সোহিনীর পক্ষ থেকে আপনারা যারা যারা এসেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। আপনারা অনেকেই জানেন যে আগের বছর এই দিনটাতে একটু ব্যতিক্রম ঘটিয়েছিল সোহিনী এবং পরিবেশনা করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য শ্যামা। এই নৃত্যনাট্যটি ছিল শ্রী প্রসাদ সেনের প্রিয়তম, কিন্তু এই বছর সোহিনী আবার ফিরে এসেছে প্রসাদ সেন স্মারক বক্তৃতা নিয়ে। আপনারা দুদিন আগে পর্যন্ত হয়তো জানতেন যে এই স্মারক বক্তৃতাটি দেওয়ার কথা ছিল শ্রী শ্রমিক বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় এখানে আজকে উপস্থিত থাকতে পারছেন না। কিন্তু আমরা যাকে আজ আমাদের মধ্যে পেয়েছি এবং যিনি আমাদের এই অনুরোধে এক কথায় রাজি হয়েছেন এবং আমাদের মধ্যে এসেছেন, তিনি হলেন শ্রীমতী বিজয়লক্ষ্মী বর্মন। আমরা এই শুভ মুহূর্তে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও বাচিক শিল্পী শ্রীমতী বিজয়লক্ষ্মী বর্মনকে, যিনি আজকে স্মারক বক্তৃতায় আমাদের মুগ্ধ করবেন তার চিন্তা ও চেতনার আলোয়। তার মতো একজন গুণী শিল্পীর উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে। আর কোনো রকম সময় নষ্ট না করে আমি অনুরোধ করব সোহিনীর ছাত্রছাত্রীদের আমাদের শিক্ষক শ্রী সত্যকাম সেনকে এবং শ্রীমতী বিজয়লক্ষ্মী বর্মনকে মঞ্চে নিয়ে আসতে। এই বক্তৃতার সভাপতিত্ব করবেন শ্রী পূর্ণেন্দু বিকাশ সরকার। আমরা শ্রী সরকারকে পেয়েও অত্যন্ত কৃতজ্ঞ। মঞ্চে আসছেন শ্রীমতী বিজয়লক্ষ্মী বর্মন, শ্রী পূর্ণেন্দু বিকাশ সরকার এবং আমাদের স্যার শ্রী সত্যকাম সেন। আমি সোহিনীর পক্ষ থেকে সোহিনীর ছাত্রছাত্রীদের অনুরোধ করব এনাদেরকে বরণ করে নিতে। প্রথমে বরণ করে নিচ্ছে শতবিশা শ্রীমতী বিজয়লক্ষ্মী বর্মনকে। উত্তরীয় পরে বরণ করছে নীলাঞ্জনা। এবং সঙ্গে রয়েছে দীপাঞ্জনা। আমি এবার অনুরোধ করব শ্রী পূর্ণেন্দু বিকাশ সরকারকে
সোহিনীর পক্ষ থেকে বরণ করার জন্য। শ্রী সরকারকে বরণ করছে আর্যশ্রী, দীপাঞ্জনা এবং নীলাঞ্জনা। আমরা আমাদের স্যারকেও বরণ করে নিতে চাই। শ্রী সত্যকাম সেনকে বরণ করে নিচ্ছে শতবিশা, নীলাঞ্জনা, দীপাঞ্জনা এবং আর্যশ্রী। আর কোনো সময় নষ্ট নয়, আমি স্যারকে অনুরোধ করব স্বাগত ভাষণ যেন স্মারক বক্তৃতার আগে উনি দিয়ে আমাদের শুরু করেন। নমস্কার। শ্রদ্ধেয় শ্রীমতী বিজয়লক্ষ্মী বর্মন আজকের স্মারক বক্তৃতার যিনি বক্তৃতা দেবেন বলে সম্মতি জানিয়েছেন, অত্যন্ত অল্প সময়ের মধ্যে কথা ছিল শ্রদ্ধেয় শ্রী শ্রমিক বন্দ্যোপাধ্যায় দেবেন, কিন্তু আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়ায় ওর পক্ষে আজকে উপস্থিত হওয়া সম্ভব হলো না। খুব অল্প সময়ের মধ্যে বিজয়লক্ষ্মীদির সঙ্গে আমরা যোগাযোগ করি এবং উনি পরিস্থিতি বুঝে ওর আগের কিছু কাজকর্ম ছিল সেগুলোকে আপাতত সেই কিছুটা সময় বার করে তার থেকে উনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন। এর জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ ওর কাছে। আজকে সভাপতির আসন নিয়েছেন শ্রদ্ধেয় ডক্টর পূর্ণেন্দু বিকাশ সরকার। আপনারা জানেন 2023-এ যে স্মারক বক্তৃতা হয়েছিল আইসিসিআরে, তার বক্তা ছিলেন ডক্টর সরকার। আমাদের রীতি অনুযায়ী এবারে উনি সভাপতিত্ব করছেন আজকের এই স্মারক বক্তৃতা সভায়। ওকে আমার শ্রদ্ধা জানাই, বিজয়লক্ষ্মীদিকেও আমার শ্রদ্ধা জানাই। এবং আপনাদের যারা আজকে উপস্থিত হয়েছেন এই কাজের দিনে বিকেল 5টার সময়, তাদের অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আজকে আমার বাবা প্রসাদ সেন, যিনি এই সোহিনীর সংস্থাটির প্রতিষ্ঠাতা, 1970 সালে এই সংস্থাটি সংগঠিত হয়েছিল। তার 94তম জন্মবার্ষিকী। একটা খুব বড় প্রশ্ন আসতে পারে যে এটা তো গানের, উনি তো গান রবীন্দ্রসঙ্গীতের একজন বিশিষ্ট শিক্ষক এবং শিল্পী ছিলেন। আজকের দিনে ভাবতে গেলে তিনি একজন প্রবাদ পুরুষ। কিন্তু সেই তার জন্মদিবস উপলক্ষে, যদিও জন্মদিবস আগামীকাল, আমরা তার ঠিক প্রাক সন্ধ্যায় একত্রিত হয়েছি এই বক্তৃতার জন্য। হঠাৎ কেন আমরা বাংলা নাটকের কথা ভাবলাম। তার একটা দিক বলা দরকার যে গান উনি করতেন, গান শেখাতেন, গানেই থাকতেন, সবই ঠিক, কিন্তু তার সঙ্গে নানা বিষয়ে ওর আগ্রহ ছিল এবং চর্চাও ছিল বিভিন্ন দিকে। উনি ফটোগ্রাফি করতেন, তখন তো ডিজিটাল ফটোগ্রাফি নয়, কিন্তু তাও তিনি যেভাবে কনভেনশনাল মেথডে উনি করতেন, এবং করতেন আরও দুই বন্ধুর সঙ্গে। একজন হচ্ছেন আরেকজন প্রবাদ প্রতিম সঙ্গীত গুরু
শ্রদ্ধেয় অশোক তরু বন্দ্যোপাধ্যায় এবং শ্রদ্ধেয় শ্রী অর্ধেন্দু ঘোষ। অর্ধেন্দু ঘোষ ছিলেন বেহালা শিল্পী এবং যারা ওর বাজনা শুনেছেন তারা মনে করতে পারবেন, এখানে অনেকে উপস্থিত আছেন আমি দেখছি, তারা নিশ্চয়ই চিনবেন। এদের সঙ্গে অর্ধেন্দু ঘোষ ছিলেন যেমন একেবারে পাকাপাকিভাবে বেহালা বাজানোর একজন শিল্পী এবং ওদের ভীষণ ঘনিষ্ঠ বন্ধু। এরা তিনজনে মিলে যা করার করতেন, মুভি ক্যামেরা কেনা, ডেভেলপিং মেশিন কেনা, ফটোগ্রাফি করা, সমস্তটা এদের তিনজনের একটা যোগাযোগ ছিল। তো বাড়িতে দেখতাম যে রাত্রিবেলা উনি ওই ফটো ডেভেলপ করতে দিয়ে লাল আলো লাগিয়ে সেখানে উনি সেই ক্লিপ দিয়ে ঝুলিয়ে রাখতেন। কি করতেন জানি না, আমি তো ঘুমিয়ে পড়তাম। পরের দিন সকালে উঠে দেখতাম সেখানে ছবি হয়ে গেছে। তো তখন বাবার কাছে এসে দেখতাম, আমি গিয়ে দেখতাম সকালে উঠে, কারণ বাবা অনেকটাই রাত জেগে করতেন। এরকম অনেক কিছুই ছিল। শুক্রবারের সন্ধ্যেটা একেবারে বরাদ্দ ছিল যে ক্লাসের পরে আমি আর বাবা নাইট শো দেখতে, হয় লাইট হাউস, নয় নিউ এম্পায়ার, নয় গ্লোব থিয়েটার, কোথাও একটা যাবই। আর তখন ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ওপরে বেশ ভালো গানস অফ নাভারন, ব্যাটল ফর বার্লিন, টোরা টোরা টোরা, এই ধরনের এই হলিউডের মুভিগুলো আসছে আর আমাকে নিয়ে যেতেন। একটা খুব মজার সিনেমা দেখেছিলাম, ব্ল্যাক বিয়ার্ড গোস্ট। ব্ল্যাক বিয়ার্ড গোস্ট অ্যান্টনি কুইন করেছিলেন। ওর অভিনয় দেখার জন্যই বাবা আমাকে নিয়ে গিয়েছিলেন। অপূর্ব। যদিও তার পরবর্তী অনেক কিছু অনুকরণ হয়েছে, সেগুলো আর সেরকম ভালো লাগেনি আমার, স্বাভাবিকভাবেই। তো এরকমভাবে বাবা আমাকে প্রচুর থিফ অফ বাগদাদ দেখাতে এলিটে নিয়ে গেলেন, ম্যাকিনাস গোল্ড দেখাতে জ্যোতিতে নিয়ে গেলেন, এরকম ব্যাপার ছিলই আর কি। আর ছিল নাটক। কাছেই ছিল মুক্তাঙ্গন রাসবিহারীর মোড়ে, সৌভনিকের রেগুলার নাটক হতো এবং আমাকে এবং মাকে নিয়ে যেতেন। তপন থিয়েটার পরবর্তীকালে, তারপরে একাডেমি অফ ফাইন আর্টস তো আছেই। খুব ভালোবাসতেন এই গ্রুপ থিয়েটারে। এরকম করতে করতে তাদের সঙ্গে একটা বন্ধুত্বের জায়গায়, বিশেষ করে অরুণ মুখার্জি, তার সঙ্গে বাবার একটা বন্ধুত্ব হয়ে গিয়েছিল। চেতনার যে কোনো শোতেই একটা ঢাক পড়তো, তারপরে চলে যেতেন। অনেক সময় আমি যেতাম না, মারিচ সংবাদ দেখেছিলাম। পরবর্তীকালে আরও অনেক অনেক নাটকের সঙ্গে উনি যুক্ত ছিলেন, নিজেও ভালোবাসতেন। তো গত বছর যেটা আমাদের বন্ধু রোহান বললেন যে আমরা ওর প্রিয় নৃত্যনাট্য দেখেছিলাম শ্যামা। এবারে আমরা একালের অবশ্যই একটি ব্যতিক্রমী নাটক, যেটা আমাদের খুব মন ছুঁয়েছে। ভাবলাম এত ভালো জিনিস আমরা সবাই মিলে সেটাকে, আজকের ভাষায় বলি, একটু শেয়ার করি না, একটু সবাই মিলে ভাগ করে নিই ভালো জিনিস। এরকম ভালো জিনিস তো পাওয়া যায় না সচরাচর। এই আমার গান, এই নাটকটি আজকে আমরা দেখব সবাই মিলে। এবং নাট্য নির্দেশক এবং নাট্যকার সুমন সেনগুপ্ত, তিনিও সম্মতি জানালেন এবং আমরা সেই জন্যই আজকে এখানে। তার আগে আমরা শুনে নেব আজকের যে মূল স্মারক বক্তৃতা, প্রসাদ সেন স্মারক বক্তৃতা। বিষয় রবীন্দ্রনাথের নাটক রাজা থেকে রক্তকরবী। আমি তার আগে সভা মুখ্য ডক্টর পূর্ণেন্দু বিকাশ সরকারকে অনুরোধ করব কিছু বক্তব্য রাখার জন্য। হ্যালো, নমস্কার, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সত্যকাম সেন আমার অত্যন্ত বন্ধু, প্রিয় বন্ধু। ও যখনই ভালো কিছু করে আমাকে তার মধ্যে সংযুক্ত করার চেষ্টা করে।
এবং এই প্রসাদ সেনকে স্মরণ করে যে অনুষ্ঠানটি তিনি নিয়মিত করেন প্রতি বছরই, প্রায় প্রতি বছরই একটি করে স্মারক বক্তৃতা, সেটা আমাদের কাছে অত্যন্ত একটা মূল্যবান সম্পদ। আমি সত্যম কোন সালে বলেছিলাম, কোন সালে বলেছিলাম? হ্যাঁ, 2023 সালে, আমি একটু ভুলে গেছি কোনো কারণে। 2023 সালে এই স্মারক বক্তৃতায় আমি অংশগ্রহণ করেছিলাম, কোনো বিশেষ বিষয়ে আমি বলেছিলাম। সত্যকামকে বলার কিছু নেই, ও একটা ধারাকে বহন করে চলেছে। আমাদের প্রিয় এবং শ্রদ্ধেয় প্রসাদ সেনের ধারাকে উনি বহন করে চলেছেন সঠিকভাবে, এবং আজকের দিনে গানের যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, বিকৃতি ইত্যাদি কথাবার্তা শোনা যায়, তার ঊর্ধ্বে উঠে রবীন্দ্রনাথের গানকে সঠিকভাবে এবং সময়োচিতভাবে তিনি প্রয়োগ করে চলেছেন, তাতে আমরা দিন দিন ঋদ্ধ হচ্ছি। আমি আশা করব সত্যকাম সেন এই চিন্তা এবং এই ধারণাটা বজায় রাখবেন, এবং আজকের দিনের এক কথা যাকে বলে গড্ডালেখা প্রবাহ, তার মধ্যে পা না দিয়ে সমানভাবে এগিয়ে যাবেন। একটু ছোট্ট করে বলি একটা কথা, গানের কথা যখন হচ্ছে, আজকাল আমরা গান শুনি বেসিক্যালি ইউটিউবের মাধ্যমে। ইউটিউবে আমাদের গান শোনার এখন একমাত্র আধার হয়েছে। আগে আমরা গান শুনতাম অডিও ক্যাসেট, সিডি ইত্যাদি পদ্ধতিতে, সেগুলো দিন তো চলে গিয়েছে। কিন্তু ইউটিউবে গান শোনার মধ্যে গানের যে কোয়ালিটি এবং গানের যে ডেপথ বা গানের যে মনকে যে নাড়া দেওয়ার যে একটা রেজোনেন্স, সেটা কিন্তু কম পাওয়া যায় কম। সুতরাং গানটা যদি সরাসরি আমরা শুনি গায়কের মুখ থেকে, তাহলে আমরা কিন্তু আরও বেশি করে উপভোগ করতে পারবো। সেই জিনিসটাকেই কিন্তু সত্যকাম যাতে করে আরও বেশি প্রচারিত হয়, সেই চেষ্টা নিরন্তর করে চলেছেন। তাকে আমার ধন্যবাদ। আশা করি সত্যকাম আরও ভালো কাজ করবেন এবং তার সঙ্গে আমরা সবসময় থাকব। আজকে একটু পরে আমরা আমাদের শ্রদ্ধা দিদির কাছ থেকে আমরা শুনবো ওনার স্মারক বক্তৃতা, এবং নিশ্চয়ই আমরা এর থেকে সকলেই অত্যন্ত উপকৃত হব। এইটুকু বলে আজকের সময় খুব সংক্ষিপ্ত, আমি আসছি। নমস্কার। আজকের মূল অনুষ্ঠান প্রসাদ সেন স্মারক বক্তৃতা, নবম বছর। আমি আহ্বান করব, অনুরোধ করব শ্রদ্ধেয়া শ্রীমতী বিজয়লক্ষ্মী বর্মন দিদিকে। নমস্কার জানাই সকলকে, শুভ সন্ধ্যা। প্রসাদ সেন একটি প্রতিষ্ঠান, রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে একটি প্রতিষ্ঠান। তার নামাঙ্কিত এই বক্তৃতা, সেটা যে আমার দেবার সৌভাগ্য হচ্ছে, এটা প্রায় অবিশ্বাস্য। আর যার আজকে এই স্মারক বক্তৃতা দেবার কথা ছিল, শ্রমিক বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে আমার জ্ঞান বা মেধার দূরত্ব এত বেশি যে কোনোভাবেই কোনো তুলনা চলে না। আপনারা নিজ গুণে মার্জনা করে নেবেন। আমার যেমন যেমন মনে হয়েছে এই তিনটি নাটক নিয়ে, একেবারেই আমার নিজস্ব যে অনুভব, আর সেই অনুভব জারিত করতে সাহায্য করেছেন স্বয়ং রবীন্দ্রনাথ। অর্থাৎ তাঁর লেখায়, তাঁর কথায় যেসব কথা উঠে এসেছে, তার থেকেই আমার এই কথাগুলো নেওয়া। আমাদের রবীন্দ্র নাটক সম্পর্কে কতগুলো প্রচলিত কথাবার্তা আছে। কেউ বলেন যে এই নাটকগুলো এত বেশি অন্যরকম, এর ভাষা, এর পাত্রপাত্রী সবই কেমন একটা আলগা, আমাদের চেনা জগতের নয়।
ভাষাটা লিরিক্যাল, পাত্রপাত্রীরা কেমন একটা বাস্তব ছাড়া জগতের। কেউ বলেন সাংকেতিক নাটক, রূপক নাটক ইত্যাদি ইত্যাদি। কিন্তু অনেক দিন ধরে এই নাটকগুলি পড়তে পড়তে আমার বারে বারে মনে হয়েছে যে কথাটা, আবার বলছে, আমার মতো সাধারণ একজন পাঠকের দৃষ্টিতে যা মনে হয়েছে তার থেকে বলছি, যে যদি ভালোবেসে আমরা নাটকগুলি পড়ি, অর্থাৎ খুব পাণ্ডিত্য করে সংকেত খুঁজতে না যাই, আর খুব খুব ভালোবাসাহীনভাবে ওটার মধ্যে আমাদের দৈনন্দিন কথা খুঁজতে না যাই, তাহলে পরে দেখা যাবে নাটকগুলির মধ্যে প্রাণ আছে। কেমন? 3টি নাটক আমি বেছে নিয়েছি। তার মধ্যে প্রথমটি রাজা। এই 3টি নাটকেরই কিন্তু ইংরেজি অনুবাদ আছে। রাজার কিং অফ দ্য ডার্ক চেম্বার, ডাকঘরের পোস্ট অফিস, এবং রক্তকরূপে রেড ওলিয়ান্ডার্স। এবং কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ করে পোস্ট অফিসের ক্ষেত্রে, সেটা ওই বিদেশি ভাষায় অভিনীত হয়েছে বলে আমরা জানি। তার অনেক ঐতিহাসিক নজির আছে। প্রথমে যদি আসি রাজার কথায়, কে এই রাজা? যে রাজাকে খুঁজতে বেরিয়েছে তার রানী সুদর্শনা, সে বারে বারেই বলে যে আমার রাজাকে দেখতে কেমন, আমি একদিনও তাকে দেখিনি, এই অন্ধকার ঘরেই তিনি আসেন আর যান, আমি কোথা দিয়ে এখানে আসি, কোথা দিয়ে বেরোই, কিছুই টের পাই না। আমি আলোয় যদি আরো 5 জনের সঙ্গে মিলিয়ে না দেখতে পারি তবে আমার দেখা সম্পূর্ণ হবে না। আর তার সারাক্ষণের সাথী যে প্রৌঢ়া সুরঙ্গমা, তার কিন্তু রাজাকে চেনা হয়ে গেছে। সে বলে যে আমার বোঝবার জন্য আর কিছুই দেখবার দরকার হয় না। তো এই যে সুদর্শনা খুঁজতে বেরিয়েছিল তার রাজাকে, কেন তার দেখা পায়নি? শুধু তাই নয়, জেদ করে দেখতে গিয়ে একজন নকল রাজাকে রাজা বলে ভেবেছিল, তাকে মন দিয়ে ফেলেছিল, তার দেওয়া মালা গলায় পড়েছিল, তাকে ফুল পাঠিয়েছিল। কেন এত বড় ভুল তার হলো? কেন হতে পারে এমনটাই যে রানী সুদর্শনা রাজাকে যে দেখতে চেয়েছিল তার নিজের জায়গা থেকে। কিসে জায়গা? রানী সুদর্শনা রূপসী, যৌবনবতী এবং রানী, রাজার আদরের রানী। সেই মহিমা থেকে সে দেখতে চেয়েছিল রাজাকে। কিন্তু তার অনেক আগে সুরঙ্গমা যে রাজাকে দেখেছিল, সে কিন্তু অনেকটা দুঃখের মধ্যে দিয়ে গিয়ে তারপর নিজেকে নিঃশেষে নিবেদন করে। সুরঙ্গমা যখন বলে যে কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর, কি অবিচলিত নিষ্ঠুরতা, কিন্তু তারপরে এখন এমন হয়েছে, যখন রোজ সকালে তাকে প্রণাম করি, তার পায়ের তলার মাটির দিকে তাকাই, আর আমার মনে হয় এই আমার ঢের, আমার নয়ন সার্থক হয়ে গেছে। এই যে নিজেকে সম্পূর্ণ নিবেদন করে দেবার ইচ্ছা, সেইখানটায় যখন সুদর্শনা পৌঁছতে পারলেন, তখন তিনি তার রাজার দর্শন পেলেন। একেবারে শেষে যখন আমরা দেখি সুদর্শনা চলেছেন, শেষ মুহূর্তে সমস্ত পথের ধুলোটা মাড়িয়ে মাড়িয়ে, তখন তার সঙ্গে চলেছেন সুরঙ্গমা ছাড়া আরও 2 জন মানুষ। একজন ঠাকুরদা, যিনি বরাবরই রাজার বন্ধু বলে নিজেকে বলেছেন, আর একজন কাঞ্চিরাজ। ইনি কিন্তু রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন রানী সুদর্শনাকে তুলে নেবার,
কেড়ে নেবার চেষ্টা করেছেন, প্রাসাদের চারধারে আগুন লাগিয়ে দিয়েছেন, অনেক কিছু করেছেন। সেই কাঞ্চিরাজও কিন্তু চলেছে। আর সেই সময় সুদর্শনা বলছেন যে আমি যেদিন ঘর ছেড়ে বেরিয়েছিলাম সেই দিন কাঞ্চিরাজ তোমার সঙ্গে আমার যোগ হয়েছিল। আজকে আবার এই যে তোমার সঙ্গে আমার দেখা হলো, এই বড় শুভ যোগ। আজ আমরা দুজনে একসঙ্গে চলেছি রাজাকে দেখতে। আর এই ঠাকুরদা যিনি বরাবর বলেন যে আমি রাজার বন্ধু বা রাজা আমার বন্ধু, তিনি কিন্তু বলেন যে আমার পাঁচটা ছেলে ছিল, তাদের সবাইকে হারিয়েছে। আমি দরিদ্র, আমার কিচ্ছু নেই। রাজা আমাকে কখনো হাত তুলে কোনো পুরস্কার দেননি, কিন্তু তাই বলে রাজাকে তো আমি ছাড়তে পারবো না। আর খুব প্রত্যয়ের সঙ্গে ঠাকুরদার সেই গান, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, এই যে ত্রাসের দাসত্বে আমরা কেউ থাকতে চাই না। থাকে, আমরা বেশিরভাগ মানুষ তাই থাকতে বাধ্য হই। আমরা যেরকম যন্ত্রের মধ্যে কাজ করি, আমরা জীবন কাটাতে বাধ্য হই, তাতে আমাদের ওপরে নিচে আমাদের 10 দিকে চাপ আছে। সেটা ত্রাসের চাপ। আমরা কখনোই গলা খুলে বলতে পারি না আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। এই যে আমার ধর্ম প্রবন্ধে রবীন্দ্রনাথ বলছেন যে রাজা নাটকে সুদর্শনা আপন অরূপ রাজাকে দেখতে চাইলে রূপের মোহে মুগ্ধ হয়ে ভুল রাজার গলায় দিলে মালা। তারপরে সেই ভুলের মধ্যে দিয়ে, পাপের মধ্যে দিয়ে যে অগ্নিদাহ ঘটালে, যে বিষম যুদ্ধ বাঁধিয়ে দিলে, অন্তরে বাহিরে যে ঘোর অশান্তি জাগিয়ে তুললে, তাতেই তো তাকে সত্য মিলনে পৌঁছিয়ে দিলে। প্রলয়ের মধ্যে দিয়ে সৃষ্টির পথ। তাই উপনিষদে আছে তিনি তাপের দ্বারা তপ্ত হয়ে এই সমস্ত কিছু সৃষ্টি করলেন। আমাদের আত্মা যা সৃষ্টি করছে তাতে পদে পদে ব্যথা, কিন্তু তাকে যদি ব্যথাই বলি তবে শেষ কথা বলা হলো না। সেই ব্যথাতেই সৌন্দর্য, তাতেই আনন্দ। আমার খুব মনে হয় আপনাদের সকলেরই খুব পরিচিত এই কবিতাটি, খেয়ার আগমন। আগমনেও আমরা এক দুঃখ রাতের রাজার কথা শুনি না? সেখানে এই যে নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি, ঘুমের ঘোরে ভেবেছিলেম মেঘের গরজনী, ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপল ধরা থরহরি, দু একজনে বলেছিল চাকার ঝনঝনি, ঘুমের ঘোরে কহিমোরা মেঘের গরজনী। তখনও রাত আঁধার আছে, বেজে উঠল ভেরি, কে ফুকারে জাগো সবাই, আর করো না দেরি। বক্ষ পরে 2 হাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে, দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি, কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন, রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন। হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা। দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন, রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থন। ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা, গভীর রাতে এসেছে আজ আঁধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতেরই ঝিলিক ঝলে, ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। আমি জানি না আমার কেন এই কবিতাটির কথা মনে হয় রাজা নাটকটা পড়তে গেলে, আমার ভুল হতে পারে, কিন্তু আমার মনে হয় এই দুঃখ রাতের রাজার কথাই বারবার ফিরে ফিরে এসেছে রবীন্দ্রনাথের কথায়, রবীন্দ্রনাথের গানে, রবীন্দ্রনাথের কবিতায়, রবীন্দ্রনাথের নাটকে। রাজা প্রকাশিত হয়েছিল প্রথম 1317 বঙ্গাব্দের পৌষ মাসে। তার পরের বছর 1318
প্রকাশ পেল ডাকঘর। ডাকঘর সম্পর্কে রবীন্দ্রনাথ বলছেন, আমার মনে হচ্ছিল একটা কিছু ঘটবে, হয়তো মৃত্যু। স্টেশনে যেন তাড়াতাড়ি লাফিয়ে উঠতে হবে, সেই রকমের একটা আনন্দ আমার মনে জাগছিল, যেন এখান হতে যাচ্ছি, বেঁচে গেলুম। এমন করে যখন ডাকছেন তখন আমার দায় নেই, কোথাও যাবার ডাক ও মৃত্যুর কথা ডাকঘরে প্রকাশ করলুম। মনের মধ্যে যা অব্যক্ত অথচ চঞ্চল, তাকে কোনো রূপ দিতে পারলে শান্তি আসে। এর মধ্যে গল্প নেই, এ গদ্য লিরিক। আমার মনের মধ্যে বিচ্ছেদের বেদনা ততটা ছিল না, চলে যাওয়ার মধ্যে যে বিচিত্র আনন্দ, তা আমাকে ডাক দিয়েছিল। আমাদের কর্ম ও সংস্কারের আবর্জনা দিনে দিনে জমে উঠে চারিদিকে একটা বেড়া তৈরি করে তোলে। আমরা চিরজীবন আমাদের নিজের সেই বেড়ার মধ্যেই থাকি, জগতের মধ্যে থাকি নে। অন্তত মাঝে মাঝে সেই বেড়া ভেঙে বৃহৎ জগৎটাকে দেখে এলে বুঝতে পারি আমাদের জন্মভূমিটি কত বড়, বুঝতে পারি জেলখানাতেই আমাদের জন্ম নয়। তাই আমার সকলের চেয়ে বড় যাত্রার পূর্বে এই একটি ছোট যাত্রা দিয়ে তার ভূমিকা করতে চাচ্ছি। এখন থেকে একটি একটি করে বেড়ি ভাঙতে হবে, তারই আয়োজন। লিখছেন দীনবন্ধু C.F. অ্যান্ড্রুজকে, অমল represents the man whose soul has received the call of the open road. He seeks freedom from the enclosure of habits sanctioned by the prudent and from walls of rigid opinion built for him by the respectable. এক জায়গায় খুব মজা করে লিখেছেন, ডাকঘরের অমল মরেছে বলে সন্দেহ যারা করে তারা অবিশ্বাসী। রাজবৈদ্যের হাতে কেউ মরে না। কবিরাজটা ওকে মারতে বসেছিল বটে। এই যে চলে যাওয়ার কথা, কেবলই চলে যাওয়ার কথা, সে হয়তোবা ওরকম মৃত্যু বা অনন্তের দিকে নয়, কিন্তু তবু চলে যাওয়ার যে কথা বারে বারে আসে, রবীন্দ্র কবিতায় আমরা ফিরে ফিরে পাই না। যেমন যেমন সহজ পাঠের কবিতায় কি বলে, কি যেন ফুল ভাবে, কি যেন কতদিনে উড়ে যাব। হ্যাঁ, তো এই যে ফুলের উড়ে যাওয়ার ইচ্ছা, পাখির উড়ে যাওয়ার ইচ্ছা, মাছের উড়ে যাওয়ার ইচ্ছা, সকলেই নিজের জায়গা থেকে কোথাও অন্য জায়গায় চলে যেতে চাইছে। সেই বলাকার কবিতার মতো না, হেথা নয়, হেথা নয়, অন্য কোথা, অন্য কোনখানে। আমার একটা, হ্যাঁ, আপনারা বাউল কবিতাটি জানেন। বাউল কবিতাটি আরো অনেক পরেকার রচনা, 1329 বোধহয়। তখন রবীন্দ্রনাথ সদ্য ফিরে এসেছেন আমেরিকা থেকে, এবং আমেরিকায় পুঁজির যে একটা বিভৎস চেহারা দেখেছেন, তার থেকে কোথাও মুক্তি পাবার জন্য ছটফট করছিলেন। তখনই শিশু ভোলানাথের কবিতাগুলি লেখা। তখন কেউ কেউ এরকম বলেছিলেন যে রবীন্দ্রনাথের আর কবিতা লিখবার শক্তি নেই, তাই জন্য ওইসব কী সব লিখছে। তো রবীন্দ্রনাথ বলছেন যে এইসব বাজে কথা শোনার চেয়ে ওইরকম শিশু ভোলানাথের মতো কবিতাও যদি কয়েকটা আমি লিখতে পারি তো তাতে অনেক ভালো হয়। এই বাউলে যে বলে না যে দূরে অশ্বত্থতলায় পুঁটির কণ্ঠিখানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো, সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো, পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমার শাস্তি দিল তাই, ইচ্ছে হোতায় নাবে কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরুতে পথ নাই, বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা, সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা,
তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে যে পায় মন যেন নাম না জানা বন, কোন পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেন ছাড়া। সেদিন গেল ছেড়ে, আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমার পাঠশালাতে এনে, আমার এলো গুরুমশাই। মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে, তারই ঘরে কেন বসায়? কত আমায় ভাই তোমার গুরুমশাই নাই। আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে ওরে গুনগুনানি গানে তোমায় কোন কথা যে কয়, সব কি তুমি বোঝো? তারই মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি। ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুঁটি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো? নেবে আমার সাথে এসব পণ্ডিতেরই হাতে, আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই, যেন আকাশখানা পাই আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো দ্বারের আগল ধরে নাচো, বাউল আমারই এইখানে। সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভোরে তোমার ভাঙন লাগা গানে। এই ডাকঘর থেকে একটা জায়গা পড়ি যে যখন পাহাড়টা দেখতে পেয়ে পিসেমশাই মাধব দত্ত বলছেন, কি পাগলের মতো কথা, কাজ নেই কর্ম নেই, খামোখা পাহাড়টা পার হয়ে চলে যায়। কি যে বলে তার ঠিক নেই। পাহাড়টা যখন মস্ত বেড়ার মতো উঁচু হয়ে আছে, তখন তো বুঝতে হবে ওটা পেরিয়ে যাওয়া বারণ, নইলে এত বড় পাথর জড়ো করে এত বড় একটা কাণ্ড করার দরকার কি ছিল? অমল বলে, পিসেমশাই তোমার কি মনে হয় ও বারণ করছে? আমার ঠিক বোধ হয় পৃথিবীটা কথা কইতে পারে না, তাই অমনি করে নীল আকাশে হাত তুলে ডাকছে। অনেক দূরের যারা ঘরের মধ্যে বসে থাকে, তারাও দুপুরবেলা একলা জানলার ধারে বসে ওই ডাক শুনতে পায়। পণ্ডিতরা বুঝি পায় না? ঠিক, পণ্ডিতদের কানে ডাক পৌঁছয় না। কিংবা তারও পরে এই যে যখন ফকিরের সঙ্গে কথা হচ্ছে অমলের, ঠাকুরদাই ফকির সেজে এসেছেন, তখন অমল বলে যে আমি যেন চোখের সামনে দেখতে পাই, মনে হয় যেন আমি অনেকবার দেখেছি, সে অনেক দিন আগে, কতদিন তা মনে পড়ে না। বলবো আমি দেখতে পাচ্ছি রাজার ডাক হর করা পাহাড়ের উপর থেকে একলা কেবলই নেমে আসছে, মা হাতে তার লণ্ঠন, কাঁধে তার চিঠির থলি। কতদিন কত রাত ধরে সে কেবলই নেমে আসছে। পাহাড়ের পায়ের কাছে ঝর্নার পথ যেখানে ফুরিয়েছে, সেখানে বাঁকা নদীর পথ ধরে সে কেবলই চলে আসছে। নদীর ধারে জোয়ারির ক্ষেত, তারই সরু গলির ভিতর দিয়ে দিয়ে সে কেবলই আসছে। তারপরে আখের ক্ষেত, সেই আখের ক্ষেতের পাশ দিয়ে উঁচু আল চলে গিয়েছে, সেই আলের উপর দিয়ে সে কেবলই চলে আসছে। রাত দিন একলাটি চলে আসছে। ক্ষেতের মধ্যে ঝিঁঝি পোকা ডাকছে, নদীর ধারে একটিও মানুষ নেই, কেবল কাদা খোঁচা লেজ দুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে। আমি সমস্ত দেখতে পাচ্ছি। যতই সে আসছে দেখছি, আমার বুকের ভিতরে ভারী খুশি হয়ে হয়ে উঠছে। ঠাকুরদা বলেন, অমন নবীন চোখ তো আমার নেই, তবু তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি। তারপরে অমল যখন জিজ্ঞাসা করে, আচ্ছা ফকির, যার ডাকঘর তুমি সেই রাজাকে জানো? বলে, জানি বই কি, আমি যে তার কাছে রোজ ভিক্ষা নিতে যাই। সে তো বেশ, আমি ভালো হয়ে উঠলে আমিও তার কাছে ভিক্ষা নিতে যাব, পারবো না যেতে? বলে, বাবা তোমার আর ভিক্ষার দরকার হবে না, তিনি তোমাকে যা দেবেন অমনি দিয়ে দেবেন। না না, আমি তার দরজার সামনে পথের ধারে দাঁড়িয়ে জয় হোক
বলে ভিক্ষা চাইব, আমি খঞ্জনি বাজিয়ে নাচবো, সে বেশ হবে না? ঠাকুরদা বলেন, সে খুব ভালো হবে। তোমাকে সঙ্গে করে নিয়ে গেলে আমারও পেট ভরে ভিক্ষা মিলবে। তুমি কি ভিক্ষা চাইবে? আমি বলবো, আমাকে তোমার ডাক হরকরা করে দাও, আমি অমনি লণ্ঠন হাতে ঘরে ঘরে তোমার চিঠি বিলি করে বেড়াবো। এই যে বারে বারে দেখার কথা, জগতের মধ্যে বেরিয়ে পড়ার কথা, ফিরে ফিরে এসেছে। সত্যি তারপরে ভাবতে ইচ্ছে করে না যে অমল থাকবে না আর। রাজদূত যখন শেষে এসে বলে যে মহারাজ আজ রাত্রে আসবেন, অমল বলে, কত রাত্রে দূত, কত রাত্রে? আজ 2 প্রহর রাত্রে। যখন আমার বন্ধু প্রহরী নগরের সিংহর দ্বারে ঘণ্টা বাজাবে, ঢং 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 ঢং, তখন? হ্যাঁ, তখন রাজা তার বালক বন্ধুটিকে দেখবার জন্যে তার সকলের চেয়ে বড় কবিরাজকে পাঠিয়েছেন। রাজকবিরাজ এসে বলেন, অর্ধরাত্রে যখন রাজা আসবেন তখন তুমি বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে? অমল বলে, পারবো, আমি পারবো, বেরোতে পারলে আমি বাঁচি। আমি রাজাকে বলবো, এই অন্ধকার আকাশে ধ্রুব তারাটিকে দেখিয়ে দাও। আমি সে তারা বোধহয় কতবার দেখেছি, কিন্তু সে যে কোনটা সে তো আমি চিনি নে। রাজকবিরাজ বলেন, তিনি সব চিনিয়ে দেবেন। আর সব শেষে অমল যখন ঘুমিয়ে পড়েছে, তখন সুধা আসে, শশী মালিনীর মেয়ে সুধা, যে নাকি রোজ এত এত ফুল তুলে আনে, যে বলেছিল অমলকে একটি ফুল দিয়ে যাবে। অমল বড় হয়ে যখন কাজ খুঁজতে যাবে তখন সেই ফুলের দাম দেবে, অমনি নেবে না। সেই সুধা আসে, ডাকে, অমল। রাজকবিরাজ বলেন, ও ঘুমিয়ে পড়েছে। আমি যে ওর জন্য ফুল এনেছি, ওর হাতে কি দিতে পারবো না? রাজকবিরাজ বলেন, আচ্ছা দাও তোমার ফুল। ও কখন জাগবে? এখনই, যখন রাজা এসে ওকে ডাকবেন তখন তোমরা ওকে একটি কথা কানে কানে বলে দেবে। কি বলবো? বলো যে সুধা তোমাকে ভোলেনি। জীবনের সবটুকু সুধা এই অমলিন বালকটির জন্যে ছিল, তাই কোথাও তার দুঃখ নেই, ব্যথা নেই। সে বড় নিশ্চিন্তে, বড় আরামে ঘুমোয়। আমাদের তৃতীয় সবশেষ নাটকটি হল রক্তকরবী। এটি কিন্তু অনেকটাই পরে, ওইগুলো যেমন 1317, 1318 ইত্যাদিতে প্রকাশিত। এটা প্রবাসী পত্রে প্রকাশিত হয় 1331, আর গ্রন্থ হিসেবে প্রকাশিত হয় 1333। আমরা জানি রক্তকরবী নাটকের নাটক প্রকাশের 100 বছর চলছে। এখানেও বললাম রবীন্দ্রনাথের সহায়তা ভিন্ন, আমার কি বলার সাধ্য। বৈজ্ঞানিক শক্তিতে মানুষের হাত পা মুন্ড অদৃশ্যভাবে বেড়ে গেছে। আমার পালার রাজা যে সেই শক্তি বাহুল্যের যোগেই গ্রহণ করেন, গ্রাস করেন, নাটকে এমন আভাস আছে। ত্রেতা যুগের বহু সংগ্রহী বহুগ্রাসী রাবণ বিদ্যুৎ বজ্রধারী দেবতাদের আপন প্রাসাদ দ্বারে শৃঙ্খলিত করে তাদের দ্বারা কাজ আদায় করত। তার প্রতাপ চিরদিনই অক্ষুণ্ণ থাকতে পারত, কিন্তু তার দেবদ্রোহী সমৃদ্ধির মাঝখানে হঠাৎ একটি মানব কন্যা এসে দাঁড়ালেন। অমনি ধর্ম জেগে উঠলেন। মূঢ় নিরস্ত্র বানরকে দিয়ে তিনি রাক্ষসকে পরাস্ত করলেন। আমার নাটকে ঠিক এমনটি ঘটেনি, কিন্তু এর মধ্যেও মানব কন্যার আবির্ভাব আছে। তাছাড়া কলিযুগের রাক্ষসের সঙ্গে কলিযুগের বানরের যুদ্ধ ঘটবে এমনও একটা সূচনা আছে। আদিকবির 7 কাণ্ডে স্থানাভাব ছিল না,
এই কারণে লঙ্কাপুরীতে তিনি রাবণ ও বিভীষণকে স্বতন্ত্র স্থান দিয়েছিলেন, কিন্তু আভাস দিয়েছিলেন যে তারা একই, তারা সহোদর ভাই, একই নীড়ে পাপ ও সেই পাপের মৃত্যুবান লালিত হয়েছে। আমার স্বল্পায়তন নাটকে রাবণের বর্তমান প্রতিনিধিটি এক দেহেই রাবণ ও বিভীষণ, সে আপনাকেই আপনি পরাস্ত করে। রক্তকরবের সমস্ত পালাটি নন্দিনী বলে একটি মানবীর ছবি, চারিদিকের পীড়নের ভিতর দিয়ে তার আত্মপ্রকাশ। ফোয়ারা যেমন সংকীর্ণতার পীড়নে হাসিতে, অশ্রুতে, কলধ্বনিতে ঊর্ধ্বে উচ্ছ্বসিত হয়ে ওঠে, তেমনি মাটি খুঁড়ে যে পাতালে খনিজ ধন খোঁজা হয়, নন্দিনী সেখানকার নয়। মাটির উপরিতলে যেখানে প্রাণের, যেখানে রূপের নৃত্য, যেখানে প্রেমের লীলা, নন্দিনী সেই সহজ সুখে, সেই সহজ সৌন্দর্যে। আমার একটা কথা একটু আলাদা করে বলতে ইচ্ছে করছে। এই যে দেখা বলে একটি ক্রিয়াপদ, এইটা বারে বারে এই তিনটে নাটকের মধ্যে খুব অদ্ভুতভাবে ঘুরে ঘুরে এসছে। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভাব ব্যঞ্জনায়। যেমন আমরা তখন রাজাকে দেখার কথা বলি সুদর্শনার, সে একরকম দেখা। সুদর্শনা চেয়েছিল আরও 5টা বাস্তব জিনিসের সঙ্গে মিলিয়ে তারই সঙ্গে সমতল করে তার রাজাকে দেখতে। সেই দেখা সম্পূর্ণ হলো কখন? যখন সুদর্শনা তার সমস্ত গরিমা ত্যাগ করে নেমে এলো নিচে নিজে, তখন সেই মিলন ঘটল, সেই দেখা সম্পূর্ণ হলো। ডাকঘরে যে দেখার কথা অমল বারবার বলে, কি চমৎকার একটি কথা আছে। ওই যে ফকির কে যখন ও বলে যে জানো আমার এক কানা খোঁড়া ভিখারির কথা, হ্যাঁ, ও বেচারা যে অন্ধ, ও হয়তো দেখতেই পাবে না, ওকে কেবল ভিক্ষাই করে বেড়াতে হবে, তাই নিয়ে ও দুঃখ করছিল। আমি ওকে বললাম, ভিক্ষা করতে গিয়ে তুমি যে কত বেড়াতে পাও, সবাই তো সে পায় না। তো এইখানটাতে ও অমল বলে যে আমি ওকে শোনাই কোথায় কি আছে, বেচারা দেখতে পায় না। তুমি যেসব দেশের কথা আমাকে বলো সেসব আমি ওকে শুনিয়ে দিই। তুমি সেদিন আমাকে যে হালকা দেশের কথা বলেছিলে, যেখানে কোনো জিনিসের কোনো ভার নেই, যেখানে একটু লাফ দিলেই অমনি পাহাড়ে ডিঙিয়ে চলে যাওয়া যায়, সেই হালকা দেশের কথা শুনে ও ভারী খুশি হয়ে উঠেছিল। তার আগে অমল যখন বলে ঠাকুরদার কাছে যে ও আমাকে বলেছে কেমন করে ভিক্ষা করতে হয়, আমাকে শিখিয়ে দেবে, পিসমশাইকে আমি বলি ওকে ভিক্ষা দিতে, তিনি বলেন ও মিথ্যা কানা, মিথ্যা খোঁড়া। আচ্ছা, ও যেন মিথ্যা কানাই হলো, কিন্তু চোখে দেখতে পায় না, সেটা তো সত্যি। ঠাকুরদা বলেন ঠিক বলেছ বাবা, ওর মধ্যে সত্যি হচ্ছে ওইটুকু যে ও চোখে দেখতে পায় না, তা ওকে কানা বলো আর নাই বলো। আমার খুব মনে পড়ে যে এইখানে যখন শম্ভু মিত্র এই ঠাকুরদা পুকুরের অভিনয় করতেন, তখন কতখানি জোর দিয়ে এই দেখার কথাটা বলতেন। ঠিক বলেছ বাবা, ওর মধ্যে সত্যি হচ্ছে ওইটুকু যে ও চোখে দেখতে পায় না, তা ওকে কানা বলো আর নাই বলো। হ্যাঁ, আমাদের এটা একদম আমার পণ্ডিতি, দয়া করে আপনারা কিছু মনে করবেন না যেন। রক্তকরবের রাজা মহাশক্তিশালী। হ্যাঁ, তার আগে রক্তকরবের রাজার দেখার কথাটা বলা হয়নি, যে রাজা সব কিছু নিজের হাতের মুঠোয় নিয়ে দেখতে চায়, মনে করে কি করে সে কিছু পাবে, আর যদি না পায় তবে সেটাকে ভেঙে ফেলবে, সেও তার কাছে নাকি একরকম করে পাওয়া। এ রাজা মহাশক্তিশালী, তবে সে একা নয়, পুরাণের রাজা নয়, এখন তার পুরো শাসন যন্ত্র কাজ করে। সর্দার আছে, গোসাই আছে, মোড়ল আছে। কেমন করে যেন এই যক্ষপুরীর জালে আটকা পড়ে গেল নন্দিনী, যার কোনো কাজ ছিল না ওই যক্ষপুরীতে।
শুধু তাই না, যক্ষপুরের কিছু কিছু মানুষ ওকে সন্দেহ করতে শুরু করলো যে ওর কোনো কাজ নেই, তবুও এখানে কেবল সুন্দরীপনা করে বেড়ায় কেন। রবীন্দ্রনাথ বলেছিলেন না, তার পালায় রাজাটি একই দেহে রাবণ এবং বিভীষণ, সে নিজেই নিজের পাপকে মারে। তো এই রাজার জালের আড়াল ছিঁড়ল নন্দিনীর জন্যে। রাজা বেরিয়ে এলো তার নিজেরই ওই শাসনতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে। এই সভ্য পৃথিবীর মানুষ যন্ত্রের সহযোগিতা পেয়েছে, পেয়েই চলেছে প্রভূত, কিন্তু তার ভেতরের যে ব্যক্তি মানুষটিকে, তাকে বোধহয় ক্রমশই হারিয়ে ফেলছে। এরা শুধুই অঙ্কের রাশি। আমরা মরে গেলে একটা সংখ্যা বেরোয় খবরে, আমরা কিছু করলে সেও একটা সংখ্যা বেরোয়। আমরা কেউ ব্যক্তি না, অনেকগুলো মানুষকে একটা সংখ্যার ভেতরে পুরে একটা পিণ্ড পাকিয়ে তোলা হয়েছে। এই যে শাসনযন্ত্রের কর্তারা ঠিক করে কার বাঁচার পরিমাণ কতটুকু হতে পারে। রক্তকরবের পালায় তাই বলে, গোসাই বলে, যখন গজ্জু পড়ে গেছে তখন নন্দিনী ওকে যে দয়া দেখাতে যাচ্ছে, সমবেদনা দেখাতে যাচ্ছে, তাতে গোসাই বাধা দেয়, বলে ওর বাঁচার পরিমাণ কতটুকু সেটা তো আমরা ঠিক করে দেব, ঠিক যতটুকু পরিমাণ বাঁচবা ততটুকুই বাঁচবে। সর্দার বলে যে কি, আমরা হচ্ছে মেঘকে বাতাস দিয়েছে ঠেলা, তো এবার বাতাসকে জিজ্ঞেস করো তাকে কে ঠেলা মারলো। যেন কেউ মানুষ নয়, কাউকে মানুষ বলে গণ্য করা হচ্ছে না। এরকম একটা অদ্ভুত যন্ত্রের জাল আমাদের সভ্যতার চারপাশেও কি ক্রমশ ঘনিয়ে উঠছে না? আমরা কি প্রতি মুহূর্তে আশা করতে পারি না নন্দিনীর মতন এমন কেউ আসবে যে লড়াইয়ে যাবার ডাক দেবে? কিচ্ছু তার নেই। রাজাকে যখন সে বলেই যে এইবার শুরু হলো তোমার সঙ্গে আমার লড়াই, রাজা বলে আমার সঙ্গে লড়াই করবে তুমি? তোমাকে তো আমি এই মুহূর্তে মেরে ফেলতে পারি। নন্দিনী বলে হ্যাঁ, তারপর থেকে প্রতি মুহূর্তে আমার সেই মরা তোমাকে মারবে। আমার কোনো অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। সত্যি সৎ সাহসী মানুষ, তার একমাত্র আয়ুধ মৃত্যু। কিন্তু সেই মৃত্যুকে বাজি রেখে সে তুচ্ছ করতে পারে সমস্ত চাওয়া পাওয়ার অঙ্ককে এবং ভাঙতে পারে শাসনের জাল। নন্দিনী এই সমস্ত পালাটির মধ্যে এমন একটা আলোড়ন ঘনিয়ে তোলে যার অভিঘাত থেকে কেউই সম্পূর্ণ বেরোতে পারে না। খোদাই করেরা না, রাজা না, এমনকি সর্দারও না। সর্দারও যথেষ্ট গুরুত্ব দিয়ে কথা বলেন নন্দিনীর সঙ্গে। নন্দিনীর দেওয়া কুঁদ ফুলের মালা তার বর্ষার আগায় দুলিয়ে সে চলে যুদ্ধে। কার বিরুদ্ধে যুদ্ধ? রাজারই বিরুদ্ধে। রাজা যেহেতু নিজের শাসন ভাঙতে চাইছে, তাই রাজাকেই এবার উচিত শিক্ষা দিতে হবে। রাজা নিজেও জানে না যে তার শাসিত যারা, তার নিচে এই গভর্নর শ্রেণীর যারা, তারা কতটা বেড়ে উঠেছে। কোনো উদাহরণ দেবার দরকার নেই, আমরা সবাই বুঝতে পারি যে আমরা সবাই যে সভ্য পৃথিবীতে বাস করি, সেখানে দেশে দেশে কোণে কোণে এই ব্যবস্থাটাই চলে। আর তার মধ্যে হয়তো কোথাও কোনো নন্দিনী আসে। আমার বিদ্যে তো এখানেই শেষ, আর কিছু বলতে পারবো বলে তো মনে হয় না। আমি জানি না, আপনারা নিশ্চয়ই খুব ক্ষুব্ধ হলেন এরকম একটা
যেন ওটা পিণ্ড পাকানো বলা শুনে, কিন্তু আমার ক্ষমতা এর বাইরের নয়। নমস্কার। না, দেরি হয়ে যাচ্ছে, এরপর নাটক আছে। রাজা, এইবার সময় হলো। কিসের সময়? আমার সমস্ত শক্তি নিয়ে তোমার সঙ্গে আমার লড়াই। আমার সঙ্গে লড়াই করবে তুমি? তোমাকে যে এই মুহূর্তে মেরে ফেলতে পারি, তারপর থেকে মুহূর্তে মুহূর্তে আমার সেই মরা তোমাকে মারবে। আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। তাহলে কাছে এসো, সাহস আছে আমাকে বিশ্বাস করতে? চলো আমার সঙ্গে, আজ আমাকে তোমার সাথী করো নন্দিন। কোথায় যাব? আমার বিরুদ্ধে লড়াই করতে, কিন্তু আমারই হাতে হাত রেখে। বুঝতে পারছো না? সেই লড়াই শুরু হয়েছে। এই আমার ধ্বজা, আমি ভেঙে ফেলি ওর দণ্ড, তুমি ছুঁড়ে ফেলো ওর কেতন। আমারই হাতের মধ্যে তোমার হাত এসে আমাকে মারুক, মারুক, সম্পূর্ণ মারুক, তাতেই আমার মুক্তি। এটুকু। আর নতুন করে কিচ্ছু বলার থাকে না। আমরা দর্শকদের থেকেই বুঝে নিয়েছি যে আমরা কতখানি ঋদ্ধ হলাম, সমৃদ্ধ হলাম। শ্রীমতী বিজয়লক্ষ্মী বর্মনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা সত্যি কৃতজ্ঞ আপনাকে পেয়ে। ডক্টর পূর্ণেন্দু বিকাশ সরকারকেও অসংখ্য ধন্যবাদ। সবাইকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে নাটক শুরু হবে ঠিক 6:30টায়। আমার গান, প্রযোজনা চেতলা কৃষ্টি সংসদ, পরিচালনায় সুমন সেনগুপ্ত। দয়া করে মোবাইল ফোনগুলো সমস্ত প্লিজ নিষ্ক্রিয় করে রাখুন, এটা বিনীত অনুরোধ। নাটক চলাকালীন খুব অসুবিধা হবে, এবং যারা করছেন তাদের জন্য বলছি, চলাফেরা, ফটো তোলা এবং ভিডিওগ্রাফি থেকে বিরত থাকুন। ধন্যবাদ। ঠিক 6:30টায় নাটক শুরু হবে। আমার গান।